হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমরা আমার যে অ্যাডভোকেট চ্যানেল অ্যাডভোকেট শঙ্খতে একটা নতুন জিনিস জানবো। আমি আপনাদের কাছে অলরেডি অনেক কটা ভিডিওই পরপর শেয়ার করেছি, যার মাধ্যমে কী করে ওয়ারিশন সার্টিফিকেট পেতে হয়, ওয়ারিশন সার্টিফিকেট কখন কাজে লাগে, এগুলো আমি অলরেডি বলেছি। বা ঠাকুরদা বা বাবার নামে জমি রয়েছে, সেই জমিটাকে কীভাবে আপনি ওয়ারিশন সার্টিফিকেট পাবেন, এগুলোও বলে দিয়েছি অলরেডি। কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আজকের এই ভিডিওটা শেয়ার করব, যে বাবা বা ঠাকুরদা বা দাদুর নামে জমি রয়েছে এবং ওয়ারিশ ক্রমে আপনি জমিটা পাবেন, এবং জমিটা পেয়ে ওয়ারিশন সার্টিফিকেটটা তো কালেক্ট করলেন, তার সাথে আপনাকে কি করতে হবে সেটা শেয়ার করব। অনেকের মিস হয়ে যায় এটা, আমি এক্সাম্পলও দেবো আজকে, এবং এরকমও এক্সাম্পল দেবো যেখানে ধরুন আজকে আপনার মা চাইছে যে জমিটা যেটা আছে আমি একটি ছেলেকে বা একটি মেয়েকে এটাকে আমি দিতে চাই, কিভাবে সে দেবে, কখন সেটা দেবে, কখন সেগুলো করতে হবে, সেগুলোও শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। শুধুমাত্র ওয়ারিশন সার্টিফিকেট কালেক্ট করে মিউটেশন করে নিলে কিন্তু হবে না। আজকে যে ভিডিওটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে এইগুলো আপনাকে কিন্তু করে নিতে হবে, না হলে আপনার পরবর্তী প্রজন্ম তারাও প্রবলেমে পড়বে, আপনারা তো প্রবলেমে পড়বেনই। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। এবং যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজকের আমরা যেটা জানবো এবং এটা শিখে নেবো আমরা, বিশেষ করে যারা অ্যাডভোকেট সংঘ থেকে অনেক কিছু শিখে থাকে, আমি আপনাদের কমেন্টগুলো পাই, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে এসেছি, বাবা বা দাদুর নামে জমি আছে, ওয়ারিশের মাধ্যমে 4-5 জন পাবেন, কি করবেন দেখুন। আজকে এটা বাবা দাদু বা ঠাকুরদা যার নামে জমি রয়েছে, এই 4-5 জন যে পাবেন তাদের কি করণীয়। ফার্স্ট স্টেজ হচ্ছে, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, ওয়ারিশন সার্টিফিকেট। অর্থাৎ আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে কি দিতে হবে, বাবা বা যার থেকে আলটিমেটলি জমিটা ওয়ারিশ করে পাবেন তাদের ডেথ সার্টিফিকেটগুলো দিতে হবে, এবং আপনারা যে ওয়ারিশ সেটা একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে আপনাকে একটা ওয়ারিশনের অ্যাপ্লিকেশন তারা দেবে। অনেক পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে এটা ফর্ম হয়ে গেছে, সেখানে এরকমভাবে ফিল আপ করে জমা করতে হবে। এগুলো আমি অলরেডি আপনাদের দেখিয়ে নিয়েছি, একটু প্লিজ দেখে নেবেন অ্যাডভোকেট সংঘতে। আচ্ছা, এইবারে এই সার্টিফিকেটটা তো আপনি পেয়ে গেলেন। এই সার্টিফিকেট পেলে আপনি ধরুন বিএলওর মিউটেশন করতে গেলেন, বিএলওর মিউটেশনটা হয়েও গেল, একটা মিউটেশনে গিয়ে আটকাবে, সেটা কোথায়, সেটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে। যখনই আপনি মিউটেশন করতে যাবেন, ইভেন গ্রাম পঞ্চায়েতেও আটকাতে পারে। কেন আটকায়, এর একটা বড় কারণ হচ্ছে, আজকে ধরুন এটা হচ্ছে টোটাল 4 কাঠা জমি। এবার আপনারা ধরুন 3 ভাই বোন, আর আপনার মা রয়েছে, আপনার বাবার অবর্তমানে 4 জন মালিক, তাহলে সবাই 1 কাঠা করে পাচ্ছে। বিএলআরতে কিন্তু সেইভাবেই, অর্থাৎ 1 শতক করেই, মানে যে ধরুন 4 শতক জমি আছে, 4 শতক মানে 1 শতক করে ভাগ হয়ে যাবে অটোমেটিকভাবে বিএলআরতে মিউটেশন অ্যাপ্লাই করার পর। মিউনিসিপ্যালিটি বলুন বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে বলুন, এই আপনার যারা আটকাবে সেটা হচ্ছে কার কোথায় 1 কাঠা, অর্থাৎ 1 কাঠাটা কার কোন দিকে, রাস্তার ধারে কার, বা পূর্ব দিকে কার, পশ্চিম দিকে কার, এইভাবে কোন দিকে কার যে জমি রয়েছে, এগুলো কিভাবে কে জানবে, সেটা কিন্তু আপনাকে প্রথমত কনফার্ম করতে হবে। তার জন্য আপনার প্রথম, আপনি যখনই আজকের এই বিএলআরও আপনি যখন ওয়ারিশন সার্টিফিকেটটা কালেক্ট করে নিলেন, প্রথম আপনার কাজ হচ্ছে ডিড অফ পার্টিশন করা, অর্থাৎ পার্টিশন ডিড করা। এই যে 4 জনে আমি উদাহরণ দিলাম, 4 জন মানে হচ্ছে 3 ভাই বোন এবং মা রয়েছে 4 জন। এই 4 জনের অর্থাৎ 4 কাঠা জমির মধ্যে কার কোনটা সম্পত্তি, আমি একটা লম্বা জমি ধরলাম, ধরুন এরকম একটা লম্বাটে জমি রয়েছে, তার মধ্যে এইভাবে ধরুন ভাগ হচ্ছে, ঠিক আছে, 1 2 3 4। এই 4 নম্বরটা ধরুন 1-এ, তার ধরুন এই জমিটা হলো 1-এরটা ধরুন 4 নম্বরেরটা নিল, 3-এরটা ধরুন এটা নিল, 2-এরটা ধরুন এটা নিল। এইভাবে আলটিমেটলি যে পার্টিশন হবে, বা 1 2 3 4 করে নর্মাল যে পার্টিশন হবে, সেই পার্টিশনের দলিলটা আপনাকে এখনই বানিয়ে নিতে হবে। এর অনেক কটা কারণ আছে, আমি পরপর আপনাদের কাছে আসছি। কারণ এই পার্টিশনের দলিল যদি আপনি না বানান, আপনার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা সারা জীবনই বলবে যে এটা আমার দাদু বা এটা আমার বাবারা কেন ঠিক করেনি। এবং এই প্রশ্নের সম্মুখীন আপনি মেবি এখনও হচ্ছেন, কারণ আপনার দাদু বা আপনার ঠাকুরদা যে ছিল বা তার বাবা, সেখান থেকে জমিটা সব দখলি সত্ত্ব হয়ে রয়েছেন, এবং ওয়ারিশান ক্রমে যার যার জমিটা অ্যালটও রয়েছে, অর্থাৎ ওয়ারিশান ক্রমে আপনারা নিজের মতন বাড়িও বানিয়ে নিয়েছেন, সেখানে থাকছেনও, কিন্তু আপনাদের কাছে পার্টিশন ডিড নেই বলে আপনারা কিন্তু সেই জমিটার আলাদা করে কিছু করতে পারছেন না, অনেক জায়গা আটকাবে। ইভেন আপনার কাছে
আপনার যে জমি রয়েছে সেই জমির যদি ভাগ না থাকে নর্মাল মিটার কানেকশান নিতে পারবেন না আপনি, কারণ আপনার ধরুন বাবার নামে অলরেডি ওয়ারিশন কমে পেয়েছেন, এবার বাবার ধরুন 2-3টে ছেলে মেয়ে রয়েছে, এবার সেই ছেলে মেয়েগুলো মিটার কানেকশান নিতে গেলে তাদের দলিল লাগবে। এবার তারা যখন দলিল করবে তাদের তো প্রিভিয়াস কোনো দলিলই নেই, মানে তাদের বাবা ঠাকুরদা তার বাবারা ধরতে গেলে জমিটা ওয়ারিশ কমে বসবাস করে আছে এবং তারা পার্টিশন না করেই বসবাস করে আছে নিজের মতন ভাগ করে। তার ফলে বাবাকে এখন যদি ছেলেকে দলিল করতে হয়, বাবাকে ধরতে গেলে আজকে সেইখান থেকে জমিটাকে ভাগ করে করে আনতে হবে। এই জন্যই বলি যে এই জিনিসটা অনেকে ভুল করে থাকে, তার ফলে পরবর্তী প্রজন্ম প্রবলেমে পড়ে। এইসব মতন আপনি তো পড়বেনই, এবং এই ডিড অফ পার্টিশন না করা থাকলে আপনি লোন বা বাউন্ডারি ডিক্লারেশনস কিচ্ছু দিতে পারবেন না, ইভেন আপনার মিউনিসিপ্যালিটি মিউটেশনও নেবে না, কারণ সে বলবে আপনার পার্টিকুলার জমিটা আপনি আমাকে বলে দিন আপনার কোনটা, সেটা আপনি জানবেন কি করে। তার জন্য এই পার্টিশন ডিড এটা খরচা যথেষ্ট কম। এই পার্টিশন ডিড কীরকমভাবে লিখতে হয়, তার কত খরচা, মার্কেট ভ্যালু কীভাবে বার করতে হয়, বিশেষ করে ডিড অফ পার্টিশন জানতে হলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি হাতে ধরে শিখিয়ে দেবো। তো তার ফলে এটা কতটা ইম্পর্টেন্ট। এইবার ধরুন আজকের এই যে 4 কাটা 4টে জমি, এদের মধ্যে ধরুন আজকের 1 নম্বর বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রাজি হলো, 4 নম্বর বলছে আমি এখন রাজি নই, আমার টাকা নেই। আপনাদের দায়িত্ব করে এই পার্টিশনটা আজকের না হলে অন্তত 2 থেকে 3 বছর কি ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে করে নিতে হবে, এবং 4 নম্বরকে বলতে হবে তুমি টাকা জোগাড় করো, টাকা জমাও। যদি 4 নম্বর একান্তই আর্থিক অবস্থা খারাপ হয়, যদি না পারে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বররা মিলে টাকা দিয়ে এই 4 নম্বরের টোটাল জমিটার পার্টিশনটা করিয়ে নিন। কেন বলছি, কারণ ভবিষ্যতে কিন্তু সবাই প্রবলেমে পড়বেন, ইনক্লুডিং 4 নম্বর তো পড়বেনই, 1 2 3 বাকিরাও পড়বে, কারণ ভবিষ্যতে আপনি কিচ্ছু করতে পারবেন না সেই জমিটাকে নিয়ে, শুধুমাত্র আপনাকে বসবাস করতে হবে, ব্যাস এইটুকুই। তার ফলে বোঝা গেল ডিড অফ পার্টিশনটা আমার কত ইম্পর্টেন্ট, কত দরকার। আচ্ছা, ইভেন আমি এখানে শুধু লোন না, আমি এখানে সেলেরও বলবো। আজকের এই ধরুন আপনার ডিড অফ পার্টিশন করা নেই, আপনারা এই জমিটা পেয়েছেন দখলি সত্ত্ব হিসাবে বসবাস করছেন, মানে ওয়ারিশন কমে। ভবিষ্যতে গিয়ে আপনার যখন এটা বিক্রি করবেন, আপনি তো পার্টিকুলারলি বলবেন যে আমার এই 1 নম্বরের জমি এটা, কিন্তু তার কোনো দলিল নেই, অর্থাৎ তার কোনো ডিড নেই, তার কোনো কাগজ নেই যে 1 নম্বরের জমিটাই আপনার। হ্যাঁ, টোটাল 4 কানাটা আপনাদেরই, কারণ আমরা বাবার থেকে পেয়েছেন, কিন্তু 1 নম্বরটা যে আপনার সেটা প্রমাণ করার জন্যই ডিড অফ পার্টিশনটা দরকার। তার ফলে এটা অতি অবশ্যই আপনি কিন্তু করিয়ে নেবেন। আর একটা জিনিস হচ্ছে ডিড অফ গিফট, তারপর আমি এক্সাম্পলগুলো আসছি, আরও ভালো বুঝে নেবেন। ডিড অফ গিফট মানে হচ্ছে কাউকে কিছু দান করা, অর্থাৎ অনেক সময় যেটা হয়ে থাকে, আমরা কিন্তু আজকে ধরুন এই 1 2 3 4 4জন বললো আমি আমার জমির ভাগ নেব না, সে বোন হতে পারে, মা হতে পারে বা ভাই হতে পারে, আমার জমিটা আমি 2 নম্বরকে দান করে দেবো বা আমি 1 2 3কে দান করে দেবো। আপনাকে প্রথমে করতে হয় পার্টিশন করার পর 4 নম্বরের যেটুকু যে অংশ রয়েছে সেটাকে আপনাকে 1 2 3-এর মধ্যে সেটা ডিড অফ গিফট করতে হবে, দানপত্র করতে হবে। তার ফলে দানপত্রটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি বললাম। এবার আমি কিছু এক্সাম্পলে সরাসরি চলে আসি। ফার্স্ট এক্সাম্পল লিখেছি আমি যে অমলবাবুর নামে জমি রয়েছে, তিনি মারা গেছেন, ঠিক আছে, এটা আমি একটা এক্সাম্পল। তার ছেলেরা 6 ভাই এবং বোন রয়েছেন, এবং তাদের সবার নামে কিন্তু মিউটেশন করা আছে, অর্থাৎ বিএলআর মিউটেশন সবার নামে আছে। এই অমলবাবু যখন মারা গেছে, তার নামে জমি ছিল, তিনি জমিটা কাউকে দান না করে বা বিক্রি না করে মারা গেছে, ঠিক আছে। তার ফলে তার জমিটা তার 6 ছেলে মেয়ে তারা পাচ্ছে, এবং তার ওয়াইফ পাচ্ছে। ধরুন তার ওয়াইফও মারা গেছেন, 6 ছেলে মেয়ে পাচ্ছে, এবং তারা নিজের নামে মিউটেশন করা আছে, এত শতক করে মিউটেশন বলে। তাদের কোনো পার্টিশন দলিল নেই, বোঝা গেল। এইবারে এই 6 ভাই বোনের মধ্যে ধরুন আপনার বাবা হচ্ছে একজন, এবং আপনারা হচ্ছে 2 ভাই 1 বোন, বোঝা যাচ্ছে। এই 2 ভাই 1 বোন আপনারা, এবং তার সাথে ধরুন আপনার বাবা মারা গেছে, এবং তার মানে বাবার ওয়ারিশান হচ্ছে আর একজন আপনার মা। অন্যদিকে ধরুন বাবা জীবিত রয়েছে এখন অবধি। আচ্ছা, এখন আপনার ধরুন ছেলের বয়স হচ্ছে, এখন আপনার সন্তান রয়েছে, তার বয়স ধরুন 10 বছর। দেখুন আপনার তো ধরুন আপনি একটা মোটামুটি এখন মিডিল এজে রয়েছেন, আপনার পরবর্তী আপনার এই ছেলেটার কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে আপনার কিন্তু এই প্রবলেমটাকে সলিউশন করা উচিত। কেন? আপনার হচ্ছে যারা ধরুন বাবারা 6 ভাই ছিল বা বোন ছিল, তাদের মধ্যে যেহেতু পার্টিশন করা নেই, তার ফলে তাদের কার কোন জমি সেটা কিন্তু খাতায় কলমে লেখা নেই। এবং তারা ধরুন তাদের মধ্যে 3 জন মারা গেছে, 3 জন এখনও বেঁচে রয়েছে। তো আপনার যেটা এখন দায়িত্ব, প্রথমে এই যে 6 ভাই বোন ছিল তার মধ্যে যে 3 জন বেঁচে রয়েছে তাদেরকে নিয়ে, আর যে 3 জন মারা গেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে
আপনার হচ্ছে একটা পার্টিশন ডিড করা, এবং তার মধ্যে আপনার বাবাও থাকবে যদি বাবা জীবিত হয়, যদি বাবা মৃত হয় তাহলে তার মধ্যে আপনারাও থাকবেন। অর্থাৎ আপনার ঠাকুরদারা, মানে ধরতে গেলে কাকা যিনি, অর্থাৎ ঠাকুরদা মানে বাবার ধরুন বাবা বা বাবার যে কাকা যারা রয়েছে ধরতে গেলে আপনার, তাদের থেকে আপনাকে এবং তাদের যে ওয়ারিশান ক্রমে আপনাকে কিন্তু এই জমিটাকে ধরতে গেলে পার্টিশন করতে হবে। আমি আরেকটু বুঝিয়ে দিই ভালো করে। ধরুন এই 1 2 3 4 এরা হচ্ছে ছিল 4 ভাই বোন, এবং এদের পার্টিশন নেই, মিউটেশন করা আছে। এবার এদের আন্ডারে ধরুন ইনি ধরুন অবিবাহিত, এর ধরুন বিবাহিত বিবাহিত বিবাহিত। এবার ধরুন ইনি মারা গেছে, এর ধরুন আবার একটা ছেলে বা দুটো ছেলে, একটা ছেলে দুটো ছেলে, আবার এর মধ্যে ধরুন ইনি মারা গেছে। এখানে আপনি ধরুন হচ্ছে এখানে রয়েছেন, আপনার বাবা জীবিত রয়েছে। আপনাকে যেটা পার্টিশন করতে হবে, আপনার বাবা থাকবে, ইনি থাকছে, এবং ইনি যেহেতু জীবিত আছে ইনি থাকবে, ইনি থাকছে, ইনি মারা গেছে তার ফলে ইনি থাকবে, ইনারা মারা গেছে তার ফলে এনাদের ছেলে মেয়েরা থাকবে। এইভাবে আপনাকে পার্টিশনটা করতে হবে। যত দেরি করবেন তত কিন্তু খরচা বাড়বে, তত টাকার ব্যাপার, তত সময়ের ব্যাপার, এবং তত ওয়ারিশের ঝামেলা বাঁধতে পারে ভবিষ্যতে। তার ফলে এটা কিন্তু আপনাকে করে নিতে হবে। যতই ভাই বোন বা যারাই আপনারা জমির ওয়ারিশান করে মালিক হচ্ছেন, অতি অবশ্যই কিন্তু পার্টিশনটা করে নিতে হবে। বোঝা গেল? আর একটা আমি এক্সাম্পল দিই, এবং আপনার এই ছেলের মুখ চেয়ে করতে হবে, কারণ আপনি ধরুন করলেন না, তাহলে আবার আপনার যে ছেলে আসবে, আবার তাদের একটা প্রজন্ম আসবে, তার ফলে তাদের যখন আবার এটাকে ভাগ করতে হবে, পার্টিশন করতে হবে, তাদের কালঘাম ছুটে যাবে। কেন? কারণ তাদের আরও অনেক কষ্টের মধ্যে থাকবে, কারণ তারা অনেকে জানি না যে তার এই জ্যাঠাটা জীবিত বা এই জ্যাঠাটা রয়েছে। এবং এই যে প্রবলেমটার মধ্যে আমি আমার ছেলেকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমি কেন আনবো, তাই আমাকে এখন থেকে কাজ করতে হবে। আর একটা আমি এক্সাম্পল দিয়েছি, আপনার বাবারা 6 ভাই এবং তাদের নামে জমি রয়েছে, পার্টিশন করা রয়েছে, একদম ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আপনারা হচ্ছে 4 ভাই বোন, এবং আপনার মা রয়েছে, বাবা মারা গেছে। আপনার মা বলছে এবং তার 2 বোন বলছে যে আমরা 2 ভাইকে আমাদের জমিটাকে দিয়ে দেবো। কি করবেন? প্রথমত আপনাদের যেটা করতে হবে, আপনাদের টোটাল একটা পার্টিশন ডিড করতে হবে। অর্থাৎ আপনারা এই যে 1 2 3 4 জন ভাই বোন মিলে আর আপনার মা 5 জনের মধ্যে একটা পার্টিশন হবে। তার পরবর্তীতে এবার পার্টিশন ডিড অনুযায়ী কার কত অংশ সেটা লেখা থাকে পার্টিশনে, A B C D বা ক খ গ করে লেখা থাকে। তার ফলে তারা এবার যেটা করবে, ডিড অফ গিফট করবে। ডিড অফ গিফট কাকে করবে? এই যে 2 ভাইকে দিতে চাইছে। এবার মেবি তারা 2 ভাইয়ের মধ্যে 1 ভাইকে বেশি দিচ্ছে আর 1 ভাইকে একটু কম দিচ্ছে, দিতেই পারে আইনত। বোঝা গেল? তার ফলে তখন আপনারা কি হলেন, আপনারা আপনাদের জমিটা পেয়ে গেলেন অ্যাজ পার্টিশন করে নিজের অংশটা, এবং তার সাথে আপনার মা এবং তার সাথে আপনার 2 বোন মিলে আপনাকে যেটা দান করলো সেটাও আপনার কিন্তু জমির মধ্যে অ্যাড হয়ে গেল। তার ফলে তখন আপনার কিন্তু জমিটা তত কাটাটাই ফাইনাল রইলো বা তত বিঘা জমি ফাইনাল রইলো। ভবিষ্যতে আপনি এই জমি মিউটেশন থেকে শুরু করে, মানে মিউনিসিপ্যালিটি মিউটেশন থেকে শুরু করে, ইভেন লোন থেকে শুরু করে বা বাড়ি বানানো, তার যে প্ল্যান, সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন। আর একটা আমি এক্সাম্পল লিখেছি, আপনার দাদুর সম্পত্তি বাদ দিয়ে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, কারণ এটা অনেকের মিস হয়ে যায়। আপনার দাদু বা ঠাকুরদার সম্পত্তি বাদ দিয়ে এক পিসি বা জেঠি ঠাকুমা রয়েছে, তার নামে জমি রয়েছে এবং তার কোনো সন্তান নেই। কী করবেন? অনেক সময় আমরা বিএলআর মিউটেশন করার সময় দেখি যে আপনার কোনো এক আত্মীয়র নামে, মানে তিনি ধরুন এক্সিস্ট করে না বর্তমানে, তিনি মারা গেছেন, তিনি অবিবাহিত ছিলেন বা তার কোনো ছেলে মেয়ে ছিল না, তো সে কোনো এক ঠাকুমার নামে, তার নামে ধরুন একটা RS বেরিয়েছিল এবং বর্তমানে LR বেরিয়ে রয়েছে, অর্থাৎ বর্তমানে ল্যান্ড রেকর্ড রয়েছে তার নামে, এবং তার সে হচ্ছে হিসাব মতন আপনারাই তাদের ওয়ারিশান, কিন্তু প্রমাণ করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে আপনার এই যে জেঠি ঠাকুমা আছে বা পিসি ঠাকুমা আছে, তার ওয়ারিশান যে আপনারা, সেটাকে প্রথমত বার করতে হবে, ওয়ারিশান সার্টিফিকেট, এবং সেই হিসাবে কিন্তু আপনাকে আপনাদের যে জমিটা এই যে অ্যাজ ইট ইজ এইভাবে কিন্তু দান করে নিতে হবে। মানে হচ্ছে এই জমিটাও যদি আপনি ফেলে রাখছেন, তাহলে সেই জমিটা কিন্তু ওরমভাবেই থাকবে। আপনারা যখন ভবিষ্যতে যখন পার্টিশন করবেন, এই জমিটাকে ইনক্লুড করে নিয়ে কিন্তু পার্টিশন করবেন, যাতে এই জমিটা আপনাদেরও অন্তর্ভুক্ত হয়ে যায়, যদি আপনারা তার অরিজিনাল ওয়ারিশান হয়ে থাকেন। তো বোঝা গেল? তার মানে আমি 3টে আজকের উদাহরণ দিলাম। 3টে উদাহরণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে 1 নম্বরটা, কারণ অনেক জায়গা আছে, সেটা হিন্দু বলুন, মুসলিম বলুন, যে মানে আপনার যে ল্যান্ড ল রয়েছে বা অন্যান্য যে সমস্ত রয়েছে, খ্রিস্টিয়ান বলুন, আজকে সব জায়গায় কিন্তু এটা সমান থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আলাদা করে কিন্তু কোনো অ্যাক্ট নেই। এবং আমি আপনাদের এটা বলে দিই, একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমানে আজকের এই সমস্ত যে পার্টিশন
পার্টিশনের গল্পগুলো হয় এবং এই পার্টিশনগুলো যারা করে না রাখে ভবিষ্যতে গিয়ে তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। তাই আমরা আশা করবো এই ভিডিওটা দেখার পর সে অসুবিধার সম্মুখীন হব না এবং আমরা কিন্তু আমাদের যে পার্টিশনটা নিয়ম অনুযায়ী সেই পার্টিশনটা করে নেবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, কারণ এর অনেক কটা কোয়েশ্চেন আছে যেগুলো বিশেষ করে কমেন্ট সেকশনে পেয়েছি আমি, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ারও করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।